ধরেন যে নির্বাচনে কে জিতলো কে হারলো, এখন যারা জিতবে তাদের সাথে আপনি থাকলে অবশ্যই তার বেনিফিট আপনি পাবেন। আর যদি আপনার যার সাথে আছেন সে যদি পরাজিত হয় পাবেন না, এটা স্বাভাবিক। তো নির্বাচন হওয়ার কথা 12 তারিখে, 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে, এর মানে সময় খুব কম সামনে। 54 বছরের হিস্ট্রিতে বা ইতিহাসে 12টি নির্বাচন আমরা খাতা কলমে পেয়েছি, বাট কোনো নির্বাচনকেই কিন্তু আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারি নাই বা বিতর্কের বাইরে রাখতে পারি নাই, বা সুযোগও ছিল না। আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচনের যে নির্দিষ্ট তারিখ ঘোষিত হয়েছে তার একদিন আগেও যাবে না, একদিন পরেও যাবে না, নির্দিষ্ট সময় নির্বাচন হবে, তারপরেও সন্দেহ কেন কাটছে না? আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমরা তো আগেই বলেছি যে সন্তোষজনক নয়। কেন নয়? যারা ভোট দেন তারা সবাই কি কোনো দলীয় কর্মী? আমরা যদি সেটি হিসাব করি আমি বলবো যে তারা দলীয় কর্মী নন। ভোটার যদি আমরা ধরি তাহলে 6% ধরতে পারি, এর বাইরে আওয়ামী লীগের ভোটার নাই বাংলাদেশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে রয়েছেন, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে কিংবা পরিবহনে, দেশে কিংবা প্রবাসে, নিশ্চয়ই আপনাদের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিশেষ করে আজকের আলোচনার বিষয় হচ্ছে সর্বশেষ প্রত্যাহার যোজন বিয়োজনের পর কারা থাকছে ভোটের মাঠে, ভোটের যুদ্ধে। সার্বিক অবস্থায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া সকল কিছুর পরে হয়তো আগামীকালকে থেকে জোরে সোরে একদম ভোটের ট্রেন চলা শুরু করবে। সেই ট্রেনের যারা যাত্রী আছে, দর্শক আছে, তাদের আসলে চিন্তা কি, হিসেব কি, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। পর্যবেক্ষক যারা রয়েছেন তারাও বা কি ভাবছেন। আমরা আজকের আলোচনার বিষয় রেখেছি ভোট এবং জোটের হিসেব। ভোট এবং জোটের হিসেবের এই হিসেব করার জন্য যাদেরকে নিয়ে এসেছি স্টুডিওতে, পরিচয় করে দিচ্ছি। বাম পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং মানব কণ্ঠের সম্পাদক, ডিউজের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং ডান পাশে রয়েছেন এই ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন সাবেক ছাত্রনেতা, গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই একটু শুরু করব শহীদ ভাই আপনাকে দিয়েই। সেটি হচ্ছে যে একদমই যেখানে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চলে গেছে, আমরা হয়তো আজকে রাতের মধ্যে পেয়ে যাব যে সবশেষে হিসেবটা কি। এই অবস্থায় এসেও নিশ্চয়ই আপনি আজকেও শুনেছেন বিভিন্ন মাধ্যমে ভোট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে ভোট আসলেই কি কেউ বিভিন্নভাবে হচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে আবারও নিশ্চিত করা হয়েছে যে যথাসময়ে ওই ভোট হবে। হঠাৎ করে আবার এই গুঞ্জন কেন, কোত্থেকে আসছে এই গুঞ্জনটা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে মাই টিভির দর্শক শ্রোতাকে, আমার সহ আলোচক ফারুক হাসান ভাইকে। যে বিষয়টি দিয়ে আলোচনা সূত্রপাত করলেন যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, কালকে আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। কিন্তু এই সময় যখন আজকে জানুয়ারির জি, একদিন পরে মানে 22 তারিখ থেকে 21 তারিখ, 22 তারিখ থেকে প্রচারণা শুরু হবে, তো নির্বাচন হওয়ার কথা 12 তারিখে, 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে, এর মানে সময় খুব কম সামনে। তো সেই সময়টিও মানুষের মনে সন্দেহ সংশয় কেন কাটছে না, যে এখনো অনেকে প্রশ্ন করেন ভোট কি আসলে হবে। তো এই প্রশ্নগুলো করবার কি কারণ? তো নানা ধরনের সন্দেহ সংশয় তো মানুষের মনে এখনো রয়ে গেছে। কারণ হচ্ছে যে এই শেষ সময়ে এসে কেন এই সন্দেহটা করতেছে, যখন যারা সরকারে রয়েছেন এখন, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচনের যে নির্দিষ্ট তারিখ ঘোষিত হয়েছে তার একদিন আগেও যাবে না, একদিন পরেও যাবে না, নির্দিষ্ট সময় নির্বাচন হবে, তারপরেও সন্দেহ কেন কাটছে না। দেখুন, নির্বাচনে আমরা যদি বলি যে বাংলাদেশের এখন নির্বাচনে ক্রিয়াশীল বড় যে কয়েকটি দল রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী, এর সাথে রয়েছে এনসিপি, গণ অধিকার পরিষদ সহ যারা রয়েছেন, জি, জোটে এবং জোটের বাইরে। তো আমরা জোটের অংশগ্রহণকারী একটি দলের প্রধান, যিনি মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন, তার মুখ থেকে শুনলাম যে এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, নানা জায়গায় নানা ধরনের সহিংস ঘটনা ঘটছে, নানা ধরনের হুমকির ঘটনা ঘটছে। তারা বলেছেন যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় তাহলে নির্বাচনে তারা থাকবেন কি না, নির্বাচন থেকে সরে যাবেন, সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। এ ধরনের কথাও আমরা শুনতে পেয়েছি গতকালকে। তো যার কারণে সন্দেহগুলা এখনও মানুষের মনে তৈরি হচ্ছে, থেকে যাচ্ছে। কারণ হচ্ছে যে দেখুন, জুলাই বিপ্লবে আমরা যাই বলি,
জুলাই বিপ্লবে যারা নেতৃত্বের সারিতে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের পক্ষ থেকে যখন এ ধরনের কথা আসে তখন এই সন্দেহটা আরেকটু বেড়ে যায়। তো যার কারণে এই সন্দেহ সংশয় থেকে গেছে। এখনও আমরা যেটি বলি যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, এরপরে নির্বাচনের আচরণবিধি, সবার জন্য কি সবাই সমানভাবে এটি মানছেন কিনা, অথবা যারা মানতে বাধ্য করবেন তারা সঠিক ভূমিকাটি রাখছেন কিনা, সে ব্যাপারেও তো প্রশ্ন তৈরি হচ্ছে আমাদের মনে, যার কারণে এই ধরনের শঙ্কা সংশয় তৈরি হচ্ছে। জি, ধন্যবাদ। আমি ঠিক সেখান থেকেই ফারুক হাসান আপনার কাছ থেকে শুরু করতে চাই। এই ইতিমধ্যেই আপনি হয়তো আপনার এলাকা চষে বেরিয়েছেন, সেখানে হয়তোবা সার্বিক অবস্থা কি সেটাই আপনার কাছে ক্লিয়ার। তো আসলে এই লেভেল প্লেয়িং ফিল্ড, এই ফিল্ডটা আসলে কেমন সেটি একটু ক্লিয়ার করবেন। হয়তো আমাদের সাধারণ মানুষ বারবার শুনছে লেভেল প্লেয়িং ফিল্ড, লেভেল প্লেয়িং ফিল্ড। এই ফিল্ডে আসলে কারা খেলেন, কিভাবে খেলেন, খেলার অবস্থাটা কি এখন একটু? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাই টিভির সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচক শহীদ ভাই। তো ইতিমধ্যেই আসলে শহীদ ভাই কয়েকটা কথা বলেছেন। দেখেন, বাংলাদেশের এই 54 বছরের হিস্ট্রিতে বা ইতিহাসে 12টি নির্বাচন আমরা খাতা কলমে পেয়েছি, বাট কোনো নির্বাচনকেই কিন্তু আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারি নাই বা বিতর্কের বাইরে রাখতে পারি নাই, বা সুযোগও ছিল না। যদিও আমরা বলার চেষ্টা করি যে কেয়ারটেকারের আন্ডারে যে 4টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো তুলনামূলক ভালো, নট শতভাগ ভালো বা ভালো নির্বাচন, এটা কিন্তু বলার সুযোগ নেই। আমরা বারবার বলি তুলনামূলক ভালো, তার মানে ওই নির্বাচনগুলোতেও কিন্তু গলদ ছিল, ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল। তো এখন যেহেতু আমরা একটি ভিন্ন প্রেক্ষাপট বা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং একটি গণঅভ্যুত্থান বা একটি গণবিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, তো আগামী নির্বাচন শুধুমাত্র একটা খাতা কলমের নির্বাচন হলেই হবে না। আমি আবারও বলছি যে শুধুমাত্র একটা লোক দেখানো খাতা কলমের আয়োজন নির্বাচন করলেই হবে না। এই নির্বাচনটা সত্যিকার অর্থে জনগণের একটা নির্বাচন করতে হবে আমাদের, যে নির্বাচনের মধ্য দিয়ে আগামীর জনগণের বাংলাদেশ বা জনগণের ভাগ্য নির্ধারিত হবে, যে জনগণ কোন পথে হাঁটছে, কোন পথে যাচ্ছে। এই জন্যই আমরা বারবার বলছি যে এই নির্বাচনটা অবশ্যই ফ্রি অ্যান্ড ফেয়ার, ক্রেডিবল, গ্রহণযোগ্য হতে হবে। প্রত্যেকটা ব্যক্তি প্রার্থী তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে ইত্যাদি, এই যে বিষয়গুলো আসছে। এখন এই জায়গাতে বারবার একটা প্রশ্ন আমাদের শহীদুল ভাই বললেন, এখনো কিন্তু মানুষের মধ্যে এই শঙ্কা আশঙ্কা, এই প্রশ্নটা রয়েছে যে ভোটটা কি আসলেই হবে। আগে এই প্রশ্নটা ম্যাসিভ স্কেলে ছিল, মানুষ বলতো যে আসলে নির্বাচন হবে কিনা, কিন্তু তফসিল ঘোষণার পরে ওই স্কেলটা ম্যাসিভ অ্যাঙ্গেল থেকে নেই, এখন কিছুটা কমেছে যে নির্বাচন হবে কিনা। এখন মানুষের প্রশ্নটা কথা বলেন দেখি, ভাই নির্বাচনটাকে সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে? মানে শঙ্কার জায়গাটা কিন্তু আরেক জায়গায় চলে গেছে। এখন এই যে ট্রান্সফার হয়ে শঙ্কার জায়গাটা আরেকটা জায়গায় যাওয়া, আরেকটা ফেজে যাওয়া, এটাই কিন্তু আমাদের আশঙ্কাটা আরো বাড়িয়ে দেয়। যেমন ধরেন, আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, 2008 সালের যে ইলেকশন, এই ইলেকশনে বাহ্যিকভাবে আমরা মনে করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। এটা আমরা বাহ্যিকভাবে মনে করি যে মানুষ উৎফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে, হ্যাঁ, যাকে খুশি তাকে ভোট দিয়েছে, নির্বাচিত হয়েছে ইত্যাদি। এটা কিন্তু বাহ্যিকভাবে বলি আমরা, বাইরের দৃশ্যপট, কিন্তু ভিতরের দৃশ্যপটটা টোটালি ভিন্ন ছিল। 2008 সালের ইলেকশনটা ছিল পুরোপুরি একটা ইঞ্জিনিয়ারিং মেকানিজমের ইলেকশন। এই মেকানিজমের কথা হয়েছে বাইরে হয় নাই, ওই মাঠে হয় নাই, যেভাবে 2014, 18 কিংবা 24 সালে হয়েছে। 24 সালের নির্বাচন তো মাঠেই ইলেকশন, মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। মানে আপনি ভোট কেন্দ্রে গিয়েছেন, বলে তুমি বাসায় যাও, ঘুমাও, ভোট হয়ে গেছে তোমার। মানে এটা ওপেন মেকানিজম। আর 2008 সালে যেটা হয়েছে এটা সফট ইঞ্জিনিয়ারিং মেকানিজম, মানে ভিতরে মেকানিজম। এখন আগামী নির্বাচনের যে পরিবেশ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সরকার, প্রশাসন, পুলিশ ইত্যাদি যে ফাংশনগুলো কাজ করে একটা নির্বাচন আয়োজন করতে গিয়ে, এই ফাংশনগুলোর গতি, বিধি, অ্যাক্টিভিটি আমার কাছে মনে হচ্ছে ওই 2008 সাল মার্কা একটা নির্বাচনের পথে তারা হাঁটছে কিনা, দ্যাট ইজ দ্য মেজর তাদের কোয়েশ্চেন। জন্য হাঁটবে সেখানে কোন একটা নির্দিষ্ট দলকে, কোনটা সেটা আপনি হতে পারেন, আমি হতে পারি, সম্ভাব্য যারা ধরেন যে ক্ষমতায় আসার বড় শক্তি, তারা খারা, এটা তার বলার অপেক্ষা রাখে না। তাদের সাথে আপনাদের জোট আছে। এবার আসি, জোট এবার কোনো নির্বাচনী হয় নাই, মানে কোনো দলের সাথে সমঝোতা হয়েছে, কোনো দলের সাথে নির্বাচনী কোনো জোট হয় নাই বিগত সময়ের মতো। এবার যেটা হয়েছে নির্বাচনী সমঝোতা, মানে কোনো আসনে আপনি প্রার্থী দেন নাই, আবার কোনো আসনে আমি প্রার্থী দেই নাই। হ্যাঁ, তো সুতরাং এটাকে আপনি ওই অ্যাঙ্গেল থেকে নির্বাচনী জোট বলতে পারেন না, যেটা বিগত সময়ে 20 দলীয় জোট বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট ইত্যাদি হিসাবে আমরা অভিহিত করি। ওই সুযোগ এবার নাই। তো যাই হোক, এখন পর্যন্ত নির্বাচনের আমাদের যে পরিবেশ, এটা আসলে আমি একবারেই হতাশাজনক এটা বলবো না, আবার ভালো এটাও বলবো না, মানে মাঝামাঝি একটা অবস্থানে আমরা রয়েছি। তবে এই অবস্থানটা ভালো করার জন্য সমস্যা কি রাজনৈতিক দল না সরকার নাকি ইসি, কোন মানে ঝামেলাটা? দেখেন, একটা নির্বাচন আয়োজন করতে গিয়ে শুধুমাত্র যদি সরকারের উপরে আমরা দায় চাপাই বা সরকারকে দোষারোপ করি বা সরকারেরই সবকিছু, এটা আমরা আসলে বলতে চাই না বা সুযোগও নেই। একটা নির্বাচন আয়োজন করতে গিয়ে প্রধানতম দায়িত্ব সরকারের। সরকার আসলে কি চাই, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। সরকারের ভিতরে আসলে কি ধরেন যে আছে,
যে মুখ দিয়ে এক ভিতরে আরেক, এরকম একটা ফিলিং সরকারের মধ্যে আছে কিনা? কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আপনাদের মুখ থেকে বের হতো যে এনসিপির জন্য গভর্নমেন্ট এগিয়ে দিচ্ছে। এখন আপনার কথা অনুযায়ী, আপনার কথা অনুযায়ী যে আপনি ইঙ্গিত দিলেন আপনাদের সাথে যাদের সমঝোতা হয়েছে তাদের দিকে, আসলে এটা তো অফকোর্স সরকার তো ধরেন যে এনসিপি কে এখন পর্যন্ত প্যাট্রোনাইজ করে যাচ্ছে, এখন পর্যন্ত, এটা তো অস্বীকারের কোনো কারণ নেই। স্টিল নাও সরকার তো প্রকাশ্যেই বলে, কিন্তু তাদের আপনি ক্ষমতার যাদের ইঙ্গিত দিচ্ছেন সেটি এনসিপি তো আর ক্ষমতায় আসতে পারবে না ভাই, বা আসার তো সুযোগ নেই। সম্ভাব্য শক্তি যদি আপনি বলেন এখন ক্ষমতায় আসার, নাম্বার 1 বিএনপি, নাম্বার 2 জামাত, এর বাইরে যারা আছে এককভাবে ক্ষমতায় আসা। গভর্নমেন্ট কি দুই বা এগিয়ে কি দুই পক্ষকেই দিচ্ছে? আমি দুই পক্ষে কেন বলবো? সম্ভাব্য শক্তি যে নাম্বার 1-এ থাকবে তাকে আগে দিবে, না নাম্বার 2 যে থাকবে তাকে দিবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেক্ষেত্রে কি আপনারা একটু সুযোগ পাচ্ছেন না? তাদের সাথে সমঝোতা একটা হয়েছে, সেক্ষেত্রে কি আপনাদের একটু সেই ফ্যাসিলিটি আমি আসছি। সমঝোতার সাথে ধরেন এই সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই, একবারে পরিষ্কার। হ্যাঁ, এটা ধরেন যে আপনি আফটার ইলেকশন, আফটার দ্য রেজাল্ট অফ দিস ইলেকশন, ধরেন যে নির্বাচনে কে জিতলো কে হারলো, যারা জিতবে তাদের সাথে আপনি থাকলে অবশ্যই তার বেনিফিট আপনি পাবেন, আর যদি আপনার যার সাথে আছেন সে যদি পরাজিত হয় পাবেন না, এটা স্বাভাবিক। সুতরাং এটা আপনি এখনই বলতে পারেন না, এটা বলা যাবে 12 ফেব্রুয়ারির পরে। আমি যেটা বলছিলাম যে এখন পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ, সরকার আসলে ওই অর্থে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জনগণের নির্বাচন করার জন্য এখন পর্যন্ত তাদের যে উদ্যোগ, তাদের যে অ্যাক্টিভিটি, এটা আসলে সন্তোষজনক না। আপনার কাছে ফিরবো, কিন্তু আপনার কথায় তাহলে মনে হচ্ছে যে আসলে মানে সমঝোতার জায়গায় যে জায়গায় সেটি হচ্ছে যে আপনারা হারুন কিংবা মানে হেরে যান কিংবা বিজয়ী হন, কোনোটাই আপনাদের লস নাই আপাতত, যেটা মনে হচ্ছে গণ অধিকার পরিষদ। আপনার কাছে ফিরবো, আপনি শুনবো নিশ্চয়ই, কারণ হচ্ছে যে এর পরেও বিএনপি ক্ষমতায় গেলেও আপনাদের লস নাই, লাভই আছে, এটি তো বোঝা গেছে। শহীদ ভাই, আপনার কাছে একটু আসি, সেই লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গায় সেটি কিছু ফারুক ভাই কিছু বলার চেষ্টা করেছেন, আপনার কাছ থেকে একটু জানি। সেটি হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আপনি বলবেন, কিন্তু ইতিমধ্যেই দেখেছি যে প্রচারণা আনুষ্ঠানিক শুরুর আগে আমরা একটু এই যে ভোটের যে জায়গাটায়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আজকেই খুব সম্ভবত এই প্রত্যাহারের শেষ দিন সুনামগঞ্জে এই ঘটনা ঘটেছে। জামাত সহ 10 দলীয় জোটের সুনামগঞ্জ 1-এ জামাতের প্রার্থী জেলা আমির ছিলেন, তাকে প্রত্যাহার করার নির্দেশ শুনে নেতাকর্মীরা সেখানের অফিসে তাকে আটকে দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উনি প্রত্যাহার করেছেন কিনা কেউ একটু জানাবেন। এই আমি দেখেছি বাখেরগঞ্জে, বরিশাল 6, সেখানের নেতাকর্মীরা হুমকি দিচ্ছিল যে যদি সেটি ছেড়ে দেওয়া হয় চরমোনাইয়ের সম্মানার্থে, তাহলে তারাও মানববন্ধন সহ অন্যান্য করবেন। সার্বিক অবস্থায় আসলে এই বিএনপির সাথে যারা সমঝোতায় গিয়েছে সেখানে কিন্তু হয়তো বিদ্রোহী প্রার্থী ম্যাক্সিমামই মাইনাস হয়েছে, শুধুমাত্র ভিপি নুরুল হক নূরের জায়গায় বিদ্রোহী প্রার্থীটা আছে। আর জামাতের মতো এতদিন শুনতাম যে জামাত যা বলবে কর্মীরা তাই শুনবে, কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখছি। আপনার বিশ্লেষণ শুনতে চাই। দেখুন, যে বিষয়টি বললেন যে জামাতের 2টি জায়গার কথা বলছেন, সম্ভবত যে জামাতের প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পরে জামাতের নেতাকর্মীরা তাদের প্রার্থীকে অবরুদ্ধ করে রেখেছে তিনি যাতে মনোনয়নপত্র প্রত্যাহার না করেন। এটি সাধারণ, এখানে দেখা যায় একটা নির্বাচনী এলাকাতে পার্টিকে সেখানে দিয়েছিল। দেখুন, সেখানে যে দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষ সংযুক্ত হয়ে যান। জামাত ইসলামী এই নির্বাচনের ঘোষণা আসবার পর থেকে জামাত সারা দেশে প্রায় 300 আসনে তাদের প্রার্থী ঠিক করে দিয়েছিল এবং তারা মাঠে ময়দানে চষে বেরিয়েছে, মাঠে ময়দানে কাজ করেছে এবং এমন কিছু আসনের কথা আমরা শুনেছি যেখানে তারা নিশ্চিত বিজয়ের মানে পথে ছিল তাদের প্রার্থীরা। সেখানে কেন্দ্রীয় নির্দেশ আসবার পরে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার তারা করেছেন এবং করে নিয়েছেন। কোথাও এই 2টি জায়গার কথা বললেন, সেইখানে এরকম প্রশ্ন আসতে পারে, প্রতিবন্ধকতা আসতে পারে। সবশেষে গিয়ে দেখা যাবে দিন শেষে জামাত যখন কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে যে নির্দেশনা যাবে সেটি আমার মনে হয় যে তারা শুনতে বাধ্য হবে এবং শুনবেন। তো এখন সাধারণ মানুষ যারা আছেন তারা দেখছেন যে নিশ্চিত বিজয়ের 2টি আসন সেটি ছেড়ে দেয়া হচ্ছে, সুতরাং এই আসনটি ছেড়ে দিয়ে যাকে দেবেন তিনি হয়তো হেরে যাবেন, এ ধরনের শঙ্কা থেকে তারা এই কাজটি হয়তো বা করেছেন। তো আমার মনে হয় যে সেটি যদি হয়
দলীয় সিদ্ধান্ত। আমার মনে হয় যে কোনো দলে যদি সিদ্ধান্ত নেয় দলীয় ফর্ম থেকে, দলীয় বডি থেকে, সেই সিদ্ধান্ত প্রত্যেক দলের নেতাকর্মীদের আমার মনে হয় যে মেনে চলা উচিত। এই শৃঙ্খলা যদি থাকে তাহলে সেই দলগুলো মানে সংসদীয় আসন পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, দল পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলার পরিচয় দেবেন এবং তারা ভালো করবেন। সিদ্ধান্ত মানলে সেখানে কিছু লস হলেও আমার মনে হয় এই বিষয়টি বেশি সময় থাকবে না, হয়তো কেন্দ্রের নির্দেশনা যাওয়ার সাথে সাথে এটি ঠিক হয়ে যাবে। এই যে আপনি বললেন যে সেখানে কিছু লস হলেও, তো ওভারঅল এই যে 10 দল গঠন হলো, তো এটি নিয়েই তো শেষ পর্যন্ত আলোচনায় ছিল। আগে বিএনপির সাথে কারা যাবে মোটামুটি সেটেল হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে লাভ লসের পাল্লার জায়গায় যেহেতু জামাত থেকে ইসলামী আন্দোলন আর জামাত আলাদাই হয়ে গেল, সেই লাভ লসের পাল্লায় জামাত লস কতটুকু হলো আর লাভ কি থাকলো? দেখুন, এখানে জামাত তো যেই তাদের এখন যে 10 দলীয় জোট, তাদের সাথে জোট বলতে সমঝোতা আছে 10 দলের, এটার সাথে আরেকটা দল সংযুক্ত ছিল, তারা বেরিয়ে গেছেন। তো সেইখানে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখন এটির লাভ লসের হিসাব যদি আমরা করতে যাই, আমরা এখনও আমাদের জায়গা হিসাব এক ধরনের, রাজনৈতিক দলগুলোর থেকে আরেক ধরনের হিসাব। তো সেইখানে তারা নিঃসন্দেহে তারা হিসাব করেছেন। এখন যারা হিসাব করেছেন, এটি শুধু জামাত যদি 10 দলে লাভের কথা চিন্তা করে, সেখান থেকে যদি ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে তাদেরও যদি লাভের চিন্তা না থাকে, তারা অন্য জায়গায় লাভ দেখে তারা বেরিয়ে তো যাবেই নিঃসন্দেহে। তাদের কী লাভ তারা সেটি হয়তো তারা চিন্তা করেছেন। তারা কি আসন কেন্দ্রিক চিন্তা করছেন নাকি দলীয় কোনো লাভের কথা চিন্তা করছেন, সেটি তারা বলতে পারবেন। তো আমার মনে হয় যে এই 10 দলে এখন যারা রয়েছেন তাদের যে খুব বেশি লস হয়েছে এটি আমি বলবো না। আমার কাছে যেটি মনে হয় যে তারা খুব বেশি লস করেননি। বিএনপি তো লাভবান হয়েছে, এটাই তো ঠিক। বিএনপি লাভবান তো নিঃসন্দেহে কিছু হবে, কিন্তু যারা বেরিয়ে গেছেন তারা বড় লস করবেন। এটি আমাদের যে হিসাব, আমরা যে হিসাব করি একজন গণমাধ্যম কর্মী হিসাবে, সেই হিসাবটি তারা হয়তো এখন মিলাতে পারবেন না। নির্বাচন হওয়ার পরে সেই হিসাবটি তাদের হয়তো মিলে যাবে। আমরা যে কথাটা বলতে চাইছি যে এখান থেকে বেরিয়ে যাওয়ার কারণে ইসলামী আন্দোলন একটি বড় লস করেছে, সেটি তারা পরে বুঝতে পারবে। আর এর আগে যেই প্রশ্নটি আপনি করেছেন যে নির্বাচনের অংশগ্রহণকারী দলের সাথে যে লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টি আসছে, সেখানে আমি আর একটু অ্যাড করতে চাই। দেখুন, এই প্রশ্নগুলো আসছে কেন, যে আপনি দেখবেন যে এখন প্রশাসন যারা নির্বাচন পরিচালনা করবার জন্য যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, যারা নির্বাচন কন্ডাক্ট করবেন, এখানে যেমন সরকার রয়েছেন, বিভিন্ন বাহিনী রয়েছেন, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ, এরপরে যারা প্রিজাইডিং পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন, তাদের একটা ভূমিকা এখানে রয়েছে। সেই জায়গায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বড় রোল প্লে করেন এখানে। তাদের আচরণে মনে হয় যে তারা কোনো দলকে হয়তো তারা ক্ষমতায় দেখতে পাচ্ছেন, যার কারণে তাদের আচরণের কারণে এই সন্দেহগুলো অন্যান্য দলগুলোর মধ্যে তৈরি হচ্ছে যে একটি দলের সাথে তারা যেভাবে আচরণ করছে অন্য দলের সাথে সেভাবে করছে না, যার কারণে এই সন্দেহগুলা বেড়ে যাচ্ছে। তো ভোটের মাঠে যারা ফাংশন করেন তারা এখানে বড় ভূমিকা পালন করেন। সুতরাং তাদের আচরণের উপরে নির্ভর করে যে নির্বাচনটা কেমন হবে, আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের আস্থার জায়গাটা কোথায় গিয়ে পৌঁছবে, এটি তাদের আচরণের উপরে নির্ভর করে। সুতরাং তাদের আচরণকে সঠিক লাইনে পরিচালনা করবার জন্য সরকারের যে ভূমিকা আছে সেটি যদি পালন না করেন, তাহলে আমরা সরকার যেই প্রতিশ্রুতি দিয়েছে যে স্মরণকালের ভিতরে সবচেয়ে একটি ভালো নির্বাচন তারা করতে চান, সেই নির্বাচনটি সম্ভব হবে কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। আজকে আমরা দেখছি যে আজকেও কয়েকটি জায়গায় রাজনৈতিক দল, একটি প্রতিপক্ষ দলের উপরে হামলা করা হয়েছে নির্বাচনী প্রচারণার সময়। এটি যদি চলতে থাকে, এবং আমরা নানা ধরনের ঘটনা দেখছি নানা জায়গায়, কারো পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মার্কায় ভোট দিয়ে সেন্টার থেকে যেতে পারবে না, জিহ্বা কেটে নেওয়া হবে, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে, এরকম কথা শুনতে পাচ্ছি। এটি যদি হয় তাহলে আমরা 2008-এর নির্বাচনের কথা আমরা শুনলাম, এর আগের নির্বাচনের কথা শুনেছি, তার থেকে আমাদের পার্থক্যটা কোথায় থাকবে? তো আমরা যদি একটি ভালো নির্বাচন করতে চাই তাহলে নিঃসন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা নির্বাচন পরিচালনার সাথে যুক্ত থাকবেন তাদের সবাইকে ভালো ভূমিকা পালন করতে হবে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা পেতে পারি। আর না হয় এটি শুধু বক্তব্যের মধ্যে থাকবে, আমরা রেজাল্ট যা পাওয়ার তাই পাবো। জি, আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে এই যে প্রশাসনের দৃষ্টিভঙ্গি, সেই প্রশাসনের দৃষ্টিভঙ্গির জায়গায় আমরা কিন্তু কয়েকটি জায়গাতে দেখেছি যে বেশ কয়েকজন প্রার্থীকে তারা নীতিমালা লঙ্ঘন করার অপরাধে জরিমানা করেছে।
এরকম দেখেছি। তো সেক্ষেত্রে আপনি কাজ করতে গিয়ে কি মনে হয় যে এরকম এক পেশে কোনো দৃষ্টিভঙ্গি, নাকি এখন পর্যন্ত মোটামুটি মনে করছেন যে ঠিকই আছে? এটা আসলে বিভিন্ন এলাকায় প্রশাসন যেভাবে ফাংশন করছে, এটা বিভিন্ন মানে ভাবেই এটাকে আসলে ডিফাইন করতে পারি আমরা। কারণ ধরুন যে এক এলাকার সাথে আর এক এলাকার যে মিলানো যাবে। একই হবে বা মিলে যাবে বিষয়টা এমন না। যেমনটা আমরা গতকালকে বোধহয় না পরশুদিন দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে স্বতন্ত্র প্রার্থী বিএনপির রমিন ফারহানা, তার সাথে প্রশাসনের যে একটা বাকবিতণ্ডতা বা এরকম একটা পরিবেশ, তো একই পরিস্থিতি তো অন্য এলাকাতে নাও হতে পারে। আমার নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত প্রশাসন বা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা বন্ডিং সৌহার্দ্য, এটা ভালো। ঠাকুরগাঁও 2 আসনে ধরেন যে বিএনপি, জামাত, আমরা গণ অধিকার, খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এখন পর্যন্ত কার্যক্রম চালাচ্ছি, কোনো ঝামেলা হয় নাই। ভবিষ্যতে কি হবে এটা এখনো বলা যাচ্ছে না, ভবিষ্যতে পরিস্থিতির উপরেই ধরেন যে আসলে বলা যায়। তো আসলে দেখেন, এই যে প্রশাসন নিরপেক্ষ থাকবে কি থাকবে না, বা প্রশাসনের যে এরকম একমুখী আচরণ, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশাসনকে সবচেয়ে বড় দায়টা দেই বা দায়ী করি। কিন্তু এখানে রাজনৈতিক দলগুলোর কিন্তু অনেকাংশে দায়ী আছে। যেমন ধরেন আমরা সবসময় বলার চেষ্টা করি যে আমরা একটা নিরপেক্ষ প্রশাসন চাই, নিউট্রাল একটা প্রশাসন চাই, অ্যাডমিনিস্ট্রেশন চাই। আবার একই সাথে মনে মনে আমরা এটাও চাই যে ওই পুলিশ বাহিনীর প্রধান যাতে আমার দলের লোক হয়, ওই সচিব যাতে আমার মতাদর্শের লোক হয়। মানে এই যে দেখেন, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা হিপ্রোক্রেসি দীর্ঘদিন ধরে কাজ করছে, যে আমরা বাইরে বলি এক, মিডিয়াতে বলি এক, ভিতরে লালন করি আরেক। মানে এই যে একটা আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা মানে কালচার, সংস্কৃতি, প্র্যাকটিস, এটার মধ্যে যতদিন না পর্যন্ত আমরা পরিবর্তন নিয়ে আসতে পারবো, ততদিন পর্যন্ত আসলে ওই নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ সরকার, এই জিনিসটা হবে না। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমরা তো আগেই বলেছি যে সন্তোষজনক নয়। জি। কেন নয়? জনগণ আসলে এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আসলে রিলে করতে পারছে না, নির্ভর করতে পারছে না, আস্থা রাখতে পারছে না। যেমন ধরেন এই নির্বাচনে আসলে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে চেয়েছিলাম, বাট আমরা আসলে ভিন্ন একটা চিত্র দেখেছি। কি? যে এই নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনেই আমাদের একজন ভোকাল, বাংলাদেশের উদীয়মান একজন ছাত্রনেতা দিনে দুপুরে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং এই নির্বাচনের একজন অন্যতম প্রার্থী, ক্যান্ডিডেট। অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে সেই হত্যাকাণ্ডের পরে 2 মাস পেরিয়ে গেলেও বোধহয় এখন পর্যন্ত সরকার কাউকে আটক করতে পারে নাই, গ্রেপ্তার করতে পারে নাই। চিন্তাটা করে দেখেন, এর বাইরেও আমরা দেখলাম বেশ কয়েক জায়গায় প্রার্থীদের উপরে কিন্তু গুলি চালানো হয়েছে, বেশ কয়েক জায়গায়। আর এমনি সাধারণভাবে তো বাদই রাখলাম, আজকে দেখেন এই যে বিগত জুলাই গণঅভ্যুত্থান বলেন বা তার আরও আগে যতগুলো অস্ত্র অবৈধভাবে বা বৈধভাবে যেভাবে হোক বা আন্দোলন সংগ্রামে ধরেন যে দেওয়া হয়েছে বা লুট হয়েছে বা ধরেন যে আত্মসাৎ হয়েছে, যেভাবে বলেন, এই অস্ত্র উদ্ধারে এই সরকার বা সরকারের বাহিনীগুলোর এখন পর্যন্ত অ্যাক্টিভিটি কি, অগ্রগতি কি, আপডেট কি? একবারে হতাশাজনক। 2% অস্ত্র উদ্ধার করতে পারে নাই। বরং আমরা দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে যে সকল অস্ত্র খোয়া গেছে, এ সকল অস্ত্র নাকি আগামী নির্বাচনে ব্যবহার হবে না। মানে হোয়াট এ লেম স্টেটমেন্ট। মানে সে মানে এর নিশ্চয়তা কি করে দেয়? মানে এই মানে এই বক্তব্য মিনিস্টারের কাছ থেকে কিভাবে আসে? তার উচিত ছিল যে হ্যাঁ আমরা চেষ্টা করছি, আমরা এখন পর্যন্ত আমাদের অগ্রগতি এতটুকু, এই। বাট সে পথে তিনি হাঁটেনি না। তো তার মানে ওনার এই স্টেটমেন্ট, ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে কিরকম একটা মেসাকার বা কিরকম একটা ব্লান্ডার হতে পারে। প্রধান উপদেষ্টা নির্বাচনের আগেই সেই অস্ত্র উদ্ধারের জন্য নির্দেশনা দিতে হয়েছে আজকে। প্রধান উপদেষ্টা তো দিয়েছেই, আমরা তো আরো উল্টো দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে সরকার একটা সিদ্ধান্ত নেওয়ার এরকম একটা আলোচনা শুরু করেছিল যে প্রার্থীদেরকে তারা পিস্তল দেবে, ধরায় একটা করে, মানে অস্ত্র দেবে আর কি। তা আমি ওই দিন বললাম, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওই দিন বলেছিলাম, না নিরাপত্তা দিচ্ছে তো কিছু না, কিছু রাজনৈতিক নিরাপত্তা নেতাদের, জি। দেওয়া এক বিষয়, আর অস্ত্রের লাইসেন্স দেওয়ার, হাতে হাতে পিস্তল ধরাই দেওয়া আরেক বিষয় ভাই। ধরেন বিগত নির্বাচনগুলোতে কি হয়েছে, যে নির্বাচনের আগে বৈধ অস্ত্রগুলো জমা নেওয়া হয়, অবৈধ অস্ত্রের হিসাব তো বাদ, মানে বৈধ লিগাল ওয়েপন্স সেগুলো আপনি জমা নেন। আর এরা এবার বলছে আমরা বৈধ অস্ত্র দেবো। হ্যাঁ, নিরাপত্তা, সিকিউরিটি এটা তো দিতেই হবে, সেটা ভিন্ন বিষয়। যার যেরকম থ্রেট আছে, লাইফের ঝুঁকি আছে, তাকে আপনি সেই পর্যায়ের বা সেরকম নিরাপত্তা দেবেন, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি এই যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন বা নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছিলেন, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি 300 প্রার্থী বা 500 প্রার্থীদেরকে একটা করে পিস্তল ধরাই দিবেন নিরাপত্তার জন্য, কিন্তু এই যে সারা বাংলাদেশে 12.5 কোটি ভোটার, এই 12.5 কোটি ভোটারের নিরাপত্তা আমার কোথায়? আমি কি শুধু আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? নো, আমি তো আমার ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমার এই ভোটাররা যদি ভোট কেন্দ্রে যেতে না পারে, আমার এই ভোটাররা যদি নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোটাই না দিতে পারে, তাহলে এই নির্বাচন কিসের নির্বাচন? তাহলে আপনি ওই ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করবেন না? তাহলে এই ভোটারদের নিরাপত্তার মানে আপনার উদ্যোগ কি? আপনি কি ব্যবস্থা নিয়েছেন?
এখন পর্যন্ত সরকার কি এই মানে দৃশ্যমান কোনো কিছু দেখাতে পেরেছে যে না এই নির্বাচনে ভোটারদের নিরাপত্তার জন্য এই আমাদের উদ্যোগ, এই আমাদের ব্যবস্থা? তো এই যে সামগ্রিকভাবে আসলে নির্বাচনী পরিবেশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা অবস্থা, এই অবস্থায় আসলে জনগণ বা ভোটাররা আস্থা রাখতে পারছে না। প্রার্থীরা তো নয়, মানে ভোটাররা পর্যন্ত আস্থা রাখতে পারছে না। এই জন্য আমাদের আসলে এই আশঙ্কাটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এই জন্য আমরা বলছি যে সরকার এবং সরকারের বাহিনীগুলোকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে। সরকারের এখন পর্যন্ত কার্যক্রম রিঅ্যাক্টিভ, নট প্রোঅ্যাক্টিভ। মানে একটা ঘটনা ঘটবে, এরপরে সরকার মিডিয়াতে বক্তব্য দিবে, উদ্যোগ নিবে, এটা করবে সেটা করবে, কিন্তু ঘটার আগে যে সিদ্ধান্ত নেওয়া, অ্যাকশন নেওয়া, এটা কিন্তু এখন পর্যন্ত করে নাই। এই জন্য এদের নাম দিয়েছি আমি রিঅ্যাক্টিভ গভর্নমেন্ট, নট প্রোঅ্যাক্টিভ। শহীদ ভাই, এইখানটা একটু আসতে চাই, সেটি হচ্ছে যে সরকারের সদিচ্ছা নিয়ে আমরা যখন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা কথা বলে তখন কিন্তু আমরা সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলতে পারি না, কারণ তারা আন্তরিকতার সাথেই মনে হয় বলে। কিন্তু সেক্ষেত্রে এই কাজগুলো, উদ্ধারগুলো হচ্ছে না কেন? আইন শৃঙ্খলা মানে একদম পুরোপুরি নিয়ন্ত্রণ আসছে না কেন? যদিও সবসময় পুরো নিয়ন্ত্রণে থাকবে এমনটা তো আর না। এটি কি মানে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলটা কি এখনো ফিরে আসে নাই, কি মনে হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দেখুন, দুটো জিনিসই আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবলটা এখনো পুরোপুরি ফিরে আসে নাই আমি বলবো। কারণ হচ্ছে যে জুলাই বিপ্লবের সময় তারা যে অবস্থানে ছিল, তো জনগণের বিপক্ষে অবস্থান নেয়ার কারণে জনগণের রোষের মুখে তারা পড়ে যেভাবে তারা মেসাকার হয়েছিল, সেখান থেকে তারা এখনো রাইট ট্র্যাকে ফিরে আসতে পারে নাই তারা। এবং সেটিকে ফিরাবার জন্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট ভূমিকা ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। তো এখনো সেই জায়গায় যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতেন, সেইখানে দলীয় লোক যেভাবে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই দলীয় লোকের চিন্তাভাবনা তো রাতারাতি চেঞ্জ হয়ে যাবার কথা নয়। সেখানে যেমন একটা সমস্যা রয়ে গেছে। একই সাথে যেই অস্ত্রের কথা বললেন, যে এখনও যে অস্ত্রগুলো বাইরে আসে সেই অস্ত্র উদ্ধার করা হয় নাই, তো সেই ভয়ের জায়গা তাদেরও আছে। আর একটা জায়গা হচ্ছে যে আমরা যেটা বলি যে সহিংসতা, সারা দেশে যে সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারছে না এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তো সেটি তো কারণ কি না করতে পারার কিছু কারণ রয়েছে। আপনি দেখুন যে আজকে আমরা যেই ওসমান হাদি হত্যার কথা বললাম, মুসাব্বির হত্যার কথা বললাম, এটা আলোচনায় আসলো। ওসমান হাদি যেভাবে আসছে, আমরা যে নির্বাচনী সহিংসতা, যে নির্বাচন ঘোষণা করবার পরে মনোনয়নপত্র জমার শুরু থেকে এ পর্যন্ত কতজন লোক মারা গেছে, সব কি হিসাব আমাদের কাছে আছে? আমাদের দু চারটা ঘটনা আমাদের সামনে আসছে, আমরা যে হিসাবগুলো আছে, ছোট ছোট নিউজ হয়েছে, এটা বড় কোনো নিউজ হয় নাই, বিভিন্ন গণমাধ্যমে হয়েছে, সেই হিসাবগুলো যদি আমরা এক জায়গায় করি তাহলে দেখব যে প্রায় 200-র কাছাকাছি লোক নিহত হয়েছে। এর ভিতরে একটি রাজনৈতিক দলের অন্তর্দ্বন্দ্বের কারণে প্রায় শতাধিক লোক নিহত হয়েছে। সেগুলো কি আসছে মানুষের কাছে? এগুলো কি নির্বাচনী সহিংসতা নয়? তো এই নির্বাচন সুষ্ঠু করবার জন্য সেইখানে একটি সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠা করা কি সরকার এই প্রশাসনের দায়িত্ব নয়? তো সেটি যদি নিশ্চিত করতে না পারে, তাদের জীবনের, আমার জীবনের যেরকম দাম, তাদের কাছে, তাদের সন্তানদের কাছে ওই জীবনটারও একই রকমের মূল্য। সুতরাং তাদের জীবনের নিরাপত্তা কে দেবে? সেই নিরাপত্তা কি দিতে পারতেছে সরকার? সেই নিরাপত্তা দিতে পারতেছে না প্রশাসন। আর সেই নিরাপত্তার জন্য আমার মনে হয় যে যে রাজনৈতিক ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সরকারের সাথে সাথে তাদেরও তো কিছু দায় রয়েছে। তো সেইখানে একটি বড় দলের পক্ষ থেকে বলা হয়, যখন বলা হয় যে আপনাদের এই অন্তর্দ্বন্দ্বে এ ধরনের লোক মারা যাচ্ছে, সহিংসতা তৈরি হচ্ছে, তখন তাদের পক্ষ থেকে একটা উত্তর আসে কি, দেখুন যে এত বড় দল, এগুলো সব নিয়ন্ত্রণ করা যায় না, এরকম কিছু ঘটনা ঘটবেই। এরকম কয়টি ঘটনা ঘটবে? সেই দলের কর্মীদেরকে যদি দলীয় নেতারা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে নির্বাচন আসলে কি হবে, অথবা নির্বাচনে জিতে গেলে কি হবে? কারণ এটি তো আপনি আভ্যন্তরীণ দ্বন্দ্ব বললেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে তত কি দুই, আমি সেটি বলতেছি, আমি শেষ করতেছি যে এটি হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। এরপরে প্রতিপক্ষ যারা রয়েছে, প্রতিপক্ষ যে দলগুলো রয়েছে, তাদের ভিতরেও নানা সহিংসতার খবর আসতেছে। সেইখানের অবস্থাটা কি হবে সেটি তো আমাদের ভাবতে হবে। যে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসগুলো যদি আমরা দেখি, যে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন, নির্বাচনের পরে একটা আপ্রাণ শক আসে, ইলেকশনের পরে এক ধরনের সহিংসতা তৈরি হয়, সেগুলো নিয়ন্ত্রণ করবার জন্য কি যথেষ্ট প্রস্তুতি আছে সরকারের? সেই বিষয়গুলো ভাবতে হবে। এরপরে নির্বাচনের আর একটা বিষয় আছে, যে আমরা যে নির্বাচনের আচরণবিধি, নির্বাচনের নীতিমালাকে আমরা মেনে চলছি, এটি যদি মেনে না চলি তাহলে একটি সুষ্ঠু নির্বাচন, একটি ভালো নির্বাচন আমরা কিভাবে পাবো? দেখুন, আজকে আমি একটি পত্রিকায় আসতে অনলাইন ভার্সন আমি দেখতেছিলাম একটু আগে, তো সেখানে বলা হয়েছে যে নির্বাচনকে সামনে রেখে এখন যে রাজনৈতিক নেতারা বক্তব্য দেন, সেগুলো তো অন্তত তাদেরকে চিন্তা করে দেওয়া উচিত। আমার মনে হয় তো যে বিএনপির চেয়ারম্যান যিনি এখন, তার বিরুদ্ধে হয়তো নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসবে,
আসতে পারে, কারণ আজকে তিনি একটা করাইল বস্তিতে ওইখানে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে এই বস্তিবাসীদেরকে সবাইকে এখানে ফ্ল্যাট করে দেয়া হবে। তো নির্বাচনের আগে এ ধরনের প্রতিশ্রুতি এটা কিন্তু প্রশ্ন তৈরি করবে। কেউ বলছে ফ্যামিলি কার্ড, কেউ বলছে কৃষি কার্ড, এগুলো তো নির্বাচনের আচরণবিধির মধ্যে পড়ে। তো এগুলাও যেমন নির্বাচনের পরিবেশকে নষ্ট করে, সব নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে প্রশ্ন আসছে। যখন এই অভিযোগগুলো আসবে তখন যদি নির্বাচন কমিশন সরকার যদি সেখানে অ্যাড্রেস করে যথাযথ ব্যবস্থা না হয়, তাহলে আর এক দল থেকে তখন প্রশ্ন আসবে যে আমাদের সাথে পক্ষপাতিত্ব করছে। জি। এই পক্ষপাতিত্বের প্রশ্ন যখন আসবে তখন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জি, ধন্যবাদ। ফারুক হাসান, আপনার কাছে একটু আসি। আপনারা দুজনই শহীদ ওসমান হাদির কথা তুলেছিলেন বিভিন্নভাবে, যে তার হত্যাকারীদের এখনো কিন্তু আইনের আওতায় সবাই আসেনি। মানে অনেকে যারা এসছে, অনেকে বিশ্বাস করতে পারছে না যে এরাই আসলে তারা কিনা। প্রশ্নটা আসলে আমার সেইখানে না, প্রশ্নটা হচ্ছে, নিশ্চয়ই দেখেছেন যে আজকেও সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন বা ঘর করার জন্য 1 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। আবার তার ভাইকে বিদেশের একটা মিশনে দায়িত্ব দিয়েও পাঠানো হয়েছে। এটি নিয়ে ট্রোলও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, দেখেছেন নিশ্চয়ই। আপনার যেহেতু শহীদ ওসমান হাদির বক্তব্যটা এসছে, এটি আপনিও যেহেতু সেই কোটা আন্দোলন বিরোধী থেকে আপনি উঠে আসা, সুতরাং ওখানে একটু আপনার মূল্যায়নটা শুনতে চাই, বিশ্লেষণটা। না, আসলে আমরা আগেই বলেছি যে উসমান হাদি তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, এবং কেউই এটা মানবে না। হ্যাঁ, তো ওই সময় আমরা এই কথাটা বারবার বলেছিলাম যে সরকার এই ঘটনাটাকে কোনোভাবে ধামাচাপা দেওয়া বা কোনোভাবে এটাকে স্কিপ করা, এরকম যদি চেষ্টা করে, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বা মেনে নেওয়া হবে না। তার ভাই যে চাকরিটা নিয়েছে বা যেভাবে সুযোগ সুবিধা বা যেটাই নিক না কেন, আমি মনে করি এটা নৈতিকভাবে তার উচিত হয় নাই। নিয়েছে না দিয়েছে, এটাই তো প্রশ্ন। যেটাই হোক, ধরেন যে আপনাকে দিতে চাচ্ছে, আপনি কেন নেবেন? আপনি বলবেন আমার ভাইয়ের বিচার চাই আমি আগে, আমি দিতে চাইলে আপনি নেবেন কেন? আপনি কি মনে করেন যে এটা প্যারালাল, মানে হত্যার বিচারের বদলে এটা নিয়েছে? না, বদলে আমি বলবো না, মানে এই জিনিসটা তো আসলে ওই যে প্রশ্নের যে একটা জায়গা তৈরি করে দিল, এই যে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে একটা প্রশ্ন করার জায়গা তৈরি হলো না, তাহলে কি যে আপনি নিজেও তো প্রশ্ন করলেন যে তাহলে কি এটা বিচারের বদলতে কিছুটা সুবিধা কিনা? হ্যাঁ, না, আমার কাজই তো প্রশ্ন না, করা। আমি এটা শুধু সামাজিক আপনার যোগাযোগ না, ধরেন মাধ্যমে যে দেখেছি, এরকম সেটা হাজারো এটা মানুষ আমার তো- না। এটা এরকম হাজারো মানুষ তো এই প্রশ্ন করার একটা জায়গা তৈরি হলো বা জায়গা পেল। যদি এই সুবিধাটা সে না নিত, তাহলে কিন্তু এই প্রশ্নটার জায়গা থাকতো না। মানুষের মধ্যে যে একটা স্পিরিট, বিচার চাওয়ার যে একটা স্পিরিট, এটা কিন্তু কন্টিনিউ থাকতো যে না, হাদি হত্যার বিচার হতেই হবে ইত্যাদি। তো সেই জায়গা থেকে যখনই তারা এই সুযোগ সুবিধা গ্রহণ করেছে বা নিয়েছে বা সরকার দিয়েছে, যেটাই হোক না কেন, ওই যে বিচার চাওয়ার যে একটা স্পিরিট, এটা কিন্তু অনেকটাই মনে করেন যে নরম হয়ে যায়, মলিন হয়ে যায়। নিউট্রালাইজ করার চেষ্টা হ্যাঁ, করছেন। এটা নিউট্রাল আমি বলবো না, বলা যায় যে মলিন হয়ে যায়, সফটনেস চলে আসে। তো আমি মনে করি এটা আসলে কোনো আজকে ঘর তোলার জন্য 1 কোটি ওই তো টাকা দিয়েছে। একই কথা, এটা আসলে কোনোভাবেই উচিত হয় নাই তাদের নেওয়া। সরকার যদি দিতেও চেয়েছে বা দিয়েছে, তাদের উচিত হয় নাই নেওয়া। হ্যাঁ, তো সুতরাং যাই হোক, বাকিটা তারাই বলতে পারবে কেন নিয়েছে বা কেন দিয়েছে। তা আমি আসলে যেটা বলতে চাই, উসমান না, হাদি- এখন হচ্ছে এক ওসমান হাদি বেঁচে থাকলে হয়তো গোটা জাতিকে নেতৃত্ব দিতে পারতো। সেখানে তার একদম মাসুম বাচ্চা, তার বিধবা, তার স্ত্রী, সেখানটায় সরকার তো পাশে দাঁড়াতেও পারে, সেদিকেও তো একটু বিবেচনার বিষয় আছে। আমি তো বললাম, নেওয়া দেওয়ার বিষয়টা আসলে প্রপার ব্যাখ্যাটা তারাই দিতে পারবে। কিন্তু এই যে জনগণকে যে একটা প্রশ্ন করার জায়গা আপনি তৈরি করে দিলেন, মানুষ ইতিমধ্যে বা এই যে দীর্ঘ 1-1.5 মাস কি বলেছে যে আমরা হাদি হত্যার বিচার চাই, এক বাক্যে। এখানে ইয়েস বাট নো, কোনো কিন্তু ছিল না। কিন্তু জি। সবারই বক্তব্য একটাই, যখনই আপনি এই জিনিসটা নিয়েছেন বা নিলেন, তখন কিন্তু জনগণের মধ্যে একটা ওই যে ধরেন যে আপনার প্রশ্ন করার জায়গা তৈরি হয়ে গেল। আমি ঠিক এই বিষয়ে হ্যাঁ, একটু কমেন্ট শুনতে চাই। জি, জি, আপনার। দেখুন না, এই বিষয়টা আমি একটু মানবিকভাবে দেখতে চাই। কারণ হাদিকে হত্যা করবার পরে তার ছোট্ট একটি মাসুম বাচ্চা, তার বিধবা স্ত্রী, একেবারে অল্প বয়সে বিধবা হয়েছেন। রাষ্ট্রের পক্ষ থেকে হয় কি যে এ ধরনের সেলিব্রিটিরা যখন আহ, আহ, কোনো ঘটনায় নিহত হন, তাদেরকে হত্যা করা হয়, তখন রাষ্ট্র থেকে শুরু করে সাধারণ মানুষের একটি সিম্পিতি তৈরি হয়। এটি স্বাভাবিক ঘটনা। এবং তাদের পরিবারের ভরণ পোষণ, তাদের চলাফেরার জন্য একটি ব্যবস্থা করা, এটি যেহেতু এই জুলাই বিপ্লবের সাথে ওসমান হাদি ওতপ্রোতভাবে জড়িত ছিল, জুলাই বিপ্লবীদের একজন, সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে তো কিছু দায়িত্ব আসে। আমি মনে করি সেই দায়িত্বের জায়গা থেকে তারা এটি করছে। এখন এই জায়গায় তার রাষ্ট্র যদি কোনো সুযোগ দিয়ে থাকে তাকে, সেই সুযোগটি কেন নেবে না তার স্ত্রী,
তার সন্তানকে নেওয়া উচিত, এটি যেমন রাষ্ট্র দেওয়া উচিত তারা নিয়েছে, কিন্তু রাষ্ট্রের নিশ্চিত করতে হবে তার বিচারের জায়গাটা, সেইখানে যাতে রাষ্ট্র কারোর সাথে আপোষ না করে। জি, তো সেই সেটার জায়গাটা ব্যাপারে কেউ তো শহীদ ভাই দ্বিমত না। তাহলে যদিও আমি এটির সাথে এটি মিলাচ্ছি না, কিন্তু গত 17 বছরে গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম হয়েছে, খুন হয়েছে, যাদের অবারিত লোক, তাদের অনেক সন্তান হয়তো পড়াশোনা করতে পারেনি, তার বা পিতা আর ফিরে আসেনি, সেই জায়গায় রাষ্ট্র কি পাশে সমভাবে দাঁড়ানো উচিত না? নিঃসন্দেহে আমরা বলবো যে তাদের পাশে দাঁড়ানো উচিত, এবং সেটি কারো বলবার আগেই দাঁড়ানো উচিত ছিল রাষ্ট্রের, যে তারা তালিকা করে করে কারা কারা গুম হয়েছে, খুন হয়েছে, নিহত হয়েছে, তাদের বিচার নিশ্চিত করা, একই সাথে তাদের যদি কোনো নিডি ফ্যামিলি থাকে তাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের পাশে দাঁড়ানোর রাষ্ট্রের দায়িত্ব, এই দায়িত্ব পালন করা উচিত ছিল। কারণ এই যে আমরা যেটা বলি যে জুলাই বিপ্লবটা হয়েছে, এটা জুলাই বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব এটি হয়েছে, তো সেটি যদি হয়, সে বিপ্লবের প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে যারা গুম হয়েছিল, যারা খুন হয়েছিল, যারা নিখোঁজ আছে এখনো, নিহত হয়েছে, তাদের রক্তই তো এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে। সুতরাং এই জুলাই বিপ্লবের তারাও তো ভাগিদার, সুতরাং তাদেরকে তো সেই মূল্যায়নটুকু করতে হবে রাষ্ট্রের। জি, আমি আবারও ফারিক হাসান আপনার কাছে ফ্রি। সেখানে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ সেই দল নিষিদ্ধ হয়েছে, কিন্তু পালিয়েও গেছে অনেক নেতা, কিন্তু তাদের ভোটার তো অনেক রয়ে গেছে। আপনার উত্তরবঙ্গে এর আগে আমরা জানতাম যে একটা সময় জাতীয় পার্টিরও প্রভাব ছিল, ইতিমধ্যে জাতীয় পার্টি হয়তো সেই জায়গাটা এখন আগের মতো নেই। আমি একটু জানতে চাই নির্মোহভাবে আপনার কাছ থেকে, সেটি হচ্ছে ওই ভোটগুলো আসলে কাদের দিকে যাচ্ছে? প্রথমত আসলে জাতীয় পার্টির যে বিষয়টা বললেন, এটা একটা সময় আমাদের উত্তরবঙ্গে ব্যাপক একটা প্রভাব ছিল, বাট বিগত 12-13 বছর ধরে জাতীয় পার্টির যে ভূমিকা, গণবিরোধী যে একটা ভূমিকা, এই ভূমিকার কারণে জাতীয় পার্টির ওই অবস্থান এখন আর নেই। এই মোমেন্টে যদি আপনি জাতীয় জিজ্ঞেস করেন, পার্টির জায়গায় কিন্তু আমি আসবো। আওয়ামী লীগের ভোট আমি বেড়েছে। আসবো এই জায়গায়, যদি আপনি জিজ্ঞেস করেন আজকের এই মুহূর্তে, একবারেই জাতীয় পার্টির অবস্থান মানে নাই বললেই চলে, নাই বললেই চলে। দুটো আসন খুব সম্ভবত আমাদের উত্তরবঙ্গে, দুটো আসনে ওদের কিছুটা প্রভাব আছে, দুটো আসনে উত্তরবঙ্গে টোটাল। আর আওয়ামী লীগের যে বিষয়টা বলে, হ্যাঁ আওয়ামী লীগের একটা ভালো ভোট ব্যাংক রয়েছে, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, ভোটাররা তো আর দেশ থেকে পালিয়ে যায় নাই বা দেশ থেকে উৎখাত হয় নাই, তো ভোটাররা তো আছে। এদেরকে আপনি আওয়ামী লীগ আসলে ওই অর্থে মানে কতটুকু বলতে পারেন, এটা একটা প্রশ্নের বিষয়। ধরেন যে অনেকেই আওয়ামী লীগ করে না, কিন্তু নৌকায় ভোট দেয়। কেন দেয়? ওই যে দীর্ঘদিন ধরে একটা প্রতিষ্ঠিত মানে সংস্কৃতি তৈরি হয়ে গেছে ভিতরে, যে নৌকা, আমরা ওই স্বাধীনতা আর আন্দোলনের আগে থেকে বা ওই আন্দোলন পর থেকে 71 পরবর্তী সময় থেকে নৌকায় ভোট দিয়ে আসছে। সে জানেও না যে এই নৌকাটা কে পায়, ব্যক্তিটাকে কোনোদিন হয়তো চিনে না, কিন্তু নৌকায় ভোট দিয়ে আসছে, ওই সিলসিলা এখনো বহন করে। আবার 40-45 বছর ধরে যারা বিএনপির সাপোর্টার, এরকম অনেক বৃদ্ধ মানুষ ধানের শীষে ভোট দিয়ে আসছে, সে কোনোদিন জানেও না যে প্রার্থী কে, চিনেও না হয়তো, কিন্তু ওই মার্কাটা দেখে ভোট দেয়। তো সুতরাং এরকম একটা বড় ভোট ব্যাংক আমাদের উত্তরবঙ্গে এখনো আছে। কারণ তারা আসলে এই নির্বাচনে কাকে ভোট দিবে এটা তো তারাই বলতে পারবে, এটা তো আর আমাদের এই জায়গা থেকে বলার সুযোগ খুব একটা নেই। তবে আমার ধারণা আওয়ামী লীগ আসলে কি নির্দেশ দেয় না দেয় বা উপরে তাদের নেতারা কি বলে, এটা এবার তৃণমূলে খুব একটা বা ওই ভোটারদের উপরে খুব একটা প্রভাব ফেলবে না, কারণ ভোটাররা এখন সব কিছু জানে বুঝে। তারা দেখতে পাচ্ছে যে আমার নেতা যার নির্দেশে আমি এতদিন মাঠে ছিলাম, অপকর্ম করেছি, এখন আমার বিপদে বা তার বিপদে বা দেশের বিপদে সে তো মানে তার জান নিয়ে ভাগছে, সে তো আমার চিন্তা করে নাই, আমাকে ছেড়ে সে দৌড় মারছে। তা আমার চিন্তা যেহেতু আমার নেতা করে নাই, সুতরাং এই মুহূর্তে এসে আমি ওই নেতার কথা শুনে কেন আমি আমার বিপদ আবার ডেকে আনবো। তো সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি ওই ভোটাররা তারাও এখন অ্যাওয়ার এবং সচেতন। উত্তরবঙ্গে বিভিন্ন পরিসংখ্যানে আমরা দেখেছি জামাতের ভোট বেড়েছে, এটি কতটুকু না, এটা ঠিক মনে করেন? ট্রু, জামাতের ভোট আসলেই বেড়েছে এবং ভালোই বেড়েছে। কেন বেড়েছে? ওই যে বললাম, বিগত দিনের কর্মকাণ্ড, পারিপার্শ্বিক সামাজিক রাজনৈতিক অবস্থার কারণে। কারণ দেখছে যে জামাতের লোকজন তারা তো আসলে অন্যের উপরে টর্চার করে না, হানাহানি করে না, অন্যের হক মেরে খায় না, দুর্নীতি করে না, এই যে নানামুখী যে কর্মকাণ্ড, এই কারণে জনগণের একটা সিম্পেথি। আবার বিগত 15-16 বছর তারা যেভাবে টর্চারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এটাও একটা কারণ সিম্পেথি পাওয়ার জন্য। তো সব মিলিয়ে তাদের ভোটার বেড়েছে, এটা অস্বীকারের কোনো কারণ নেই। আমি শহীদ ভাই এই প্রসঙ্গটা একটু আসতে চাই, তা হচ্ছে যেভাবে বললাম যে আওয়ামী লীগের ভোট, জাতীয় পার্টির যে ভোট ব্যাংক ছিল, সেইগুলো নিয়ে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। দেখুন, এই যে আমরা যেটাকে বিভিন্ন পরিসংখ্যান আমরা দেখাই, পরিসংখ্যান দেখি, অনেকে পরিসংখ্যানের কথা বলেন, আসলে যারা ভোট দেন তারা সবাই কি কোনো দলীয় কর্মী? আমরা যদি সেটি হিসাব করি, আমি বলবো যে তারা দলীয় কর্মী নন।
এদেশে অ্যাক্টিভ পলিটিক্সের সাথে কত পার্সেন্ট লোক জড়িত, এটি যদি আমরা একটা পরিসংখ্যান করি তাহলে দেখব যে একেবারে ফিউ পার্সেন্ট লোক সরাসরি রাজনীতির সাথে জড়িত। সেইখানে স্থানীয় নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা ভোট দেন একটা দলে। তো সেখানে যদি অন্য কোনো ভালো লিডার দাঁড়ান, সে অন্য কোনো দলের প্রতিনিধি, ওই ব্যক্তিকে দেখে তারা ওই সাধারণ মানুষরা ভোট দেয়, এটি একটি বিষয় আছে। এরপরে দলের কর্মকাণ্ডকে বিশ্লেষণ করে। তো বিগত 16 বছরে তারা দেখেছে, যারা আমরা যদি প্রথম 2008 সালের ভোটের কথা ধরি, এরপরে যে 14, 18, 24-এর যে নির্বাচন হয়েছে, তো সেই সময় কিন্তু আর ভোট দেওয়া লাগে নাই জনগণের। সুতরাং আপনি সঠিক পরিসংখ্যানটা পান না এখানে আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট আছে। তো আপনি যদি 8 সালের ভোট ধরেন, তাহলে সেখানে একটা পরিসংখ্যান, সেই হিসাবটাই আপনারা হয়তো করতে হয়। তো এর মধ্যে যারা আওয়ামী লীগকে ভোট দিছে তারা তো রিভার্স করেছে, তারা অন্য মার্কায় ভোট দিবে, অন্য দলের পক্ষে তারা কাজ করছেন। সুতরাং আমরা তাদেরকে তাদের দলীয় কর্মী বলতে পারবো না। হ্যাঁ, ব্যক্তির কারণে, দলের কারণে কিছু সাপোর্টার তো থাকবে না সব দলের, কিন্তু ভোটারদের বেশি সংখ্যক মানুষ হচ্ছে সাধারণ ভোটার। তারা দেখে কি ভাগ হয়ে যাবে মনে করছেন? নিঃসন্দেহে ভোট ভাগ হবে বলতে, যাদেরকে আমরা আওয়ামী লীগের ভোট বলতেছি, আমি এটা বিশ্বাস করি না। আওয়ামী লীগের যে পার্সেন্টেজের কথা হিসাব করা হয়, এটি আমার কাছে ওই পার্সেন্টেজটা, ওই পরিসংখ্যানটা সঠিক মনে হয় না। এই জন্য যে সাধারণ মানুষ, এটি ভোটের পরে বোঝা যাবে। তারা কেন্দ্রে যাবে মনে করছেন? অবশ্যই যাবে। এদেশের অধিকাংশ মানুষ, আমরা গত নির্বাচনে, আমরা 24 সালের নির্বাচন যদি ধরি, সেখানে দেখাইছে কোথাও 40%, 41% ভোট নাকি কাস্ট হয়েছে। আমরা মাঠে থেকে দেখেছি যে 6%-এর উপরে কোথাও কোনো ভোটার যায় নাই, যেই ভোটাররা সেন্টারে গিয়েছে। সুতরাং তাহলে আওয়ামী লীগের ভোটার যদি আমরা ধরি, তাহলে ওই 6% ধরতে পারি। এর বাইরে আওয়ামী লীগের ভোটার নাই বাংলাদেশে। তরুণদের কথাটা বারবার উঠে আসছে, কারণ এবার বাংলাদেশে তরুণ ভোটারের সংখ্যা বোধহয় 4 কোটির কাছাকাছি। তো তরুণ ভোটাররা যারা এবার জুলাই বিপ্লবের সাথে এর বড় একটা অংশ জড়িত ছিল, তারা নতুন কিছু দেখতে চায় বাংলাদেশে আসলে। তো তরুণ ভোটারদের ভোট এইবার নির্বাচনের ফলাফলে একটি বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তরুণ ভোটার, নারী ভোটার, তো এরা একটি বড় ভূমিকা রাখবে। সেটি কি নতুন কিছু দলকে দেখতে চায় না ব্যক্তিকে দেখতে চায়? প্রার্থী নতুন কোনো এরকম দেখতে চাইবে? আসলে এরকম কিছু জরিপ আসছে, তারা দলের ব্যাপারেও কথা আছে তাদের কাছে, আবার ব্যক্তি, তারা বলেছে যে আমরা ব্যক্তি দেখব। এরকম দু ধরনের প্রশ্নই আছে। সেটা যেটাই দেখুক, যদি ব্যক্তি দেখেও ভোট দেয় এবং দল দেখেও ভোট দেয়, তাহলে রেজাল্ট ভিন্ন রকম হতে পারে। এবং তারা যেই প্রত্যাশাটি করছে তরুণরা নতুন কিছু দেখবার, যদি ফেয়ার একটা ইলেকশন হয় বাংলাদেশের মানুষও নতুন কিছু দেখবে বলে আমরা লাভবান কারা হচ্ছে? বিএনপির সাথে যারা আছে তারা, না জামাতের সাথে যারা আছেন তারা? দেখুন, এটি আসলে বলা তো জটিল, কারণ আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছি, সরাসরি যখন আমরা বলবো যে এদের পক্ষে গেছে, তখন আমার রাজনৈতিক কর্মী হিসাবে ট্রিট করবার চেষ্টা করবে কেউ কেউ। তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এবার এই ভোটের বড় একটা ট্রেন্ড জামাতের দিকে। সুতরাং রেজাল্টটা আমার কাছে যেটা মনে হয়, কারণ সবাই রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করলে বললো যে আমরা তো অনেকগুলো 2-3টা দল দেখলাম, এবার নতুন একটা দেখি আমরা কি হয়। সুতরাং এই ধরনের একটা প্রবণতা এবার ভোটারদের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে যেমন আছে, এরপরে যারা দীর্ঘদিন এই রাজপথে ছিল, যে তরুণ ভোটার যারা, তারা একজন ভোট দেওয়ার ক্ষেত্রে দলীয়ভাবে কারা ফেয়ার, স্বচ্ছ, এরকম কিছু চিন্তা তাদের মাথায় রয়েছে। সুতরাং তারা এই করাপশন দেখতে চায় না। অনেক ধন্যবাদ। ফারুক হাসান, ঠিক একই বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। না, এবারে আসলে মানে কোন দিকে ফ্লোটা বেশি, এটা তো এই মুহূর্তে বলা মুশকিল। প্রত্যেক দলেই তো এটা বলবে যে আমার দিকেই ফ্লোটা বেশি বা আমাদের সম্ভাবনা বেশি, এটা স্বাভাবিক। বিএনপির কাউকে জিজ্ঞেস করলে বিএনপি বলবে হ্যাঁ আমরা ক্ষমতায় চলে আসছি, আবার জামাত কাউকে জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ আমাদের দিকেই। এটা আসলে নির্বাচনের পরে আপনি তো কাজ করছেন সেখানে, আপনার কাজ করতে গিয়ে আপনাদের দল যেমন নতুনরা চিনে, তেমনি আবার গৃহিণী কিংবা গ্রামের লোকজন তো আপনার দলের প্রতীক ওটা কম চিনে। তো সেটি কতটুকু আসলে কাটিয়ে উঠতে পারবেন? আমি সেটাই বলছিলাম যে এবারে ধরেন যে আগের মতো যে একটা মানে অন্ধ চিন্তা, যে মানুষ ধরেন যে ধানের শীষ বা নৌকা বা ধরেন যে দাড়িপাল্লার মানে যেদিকে আওয়াজ উঠে, মানুষ কিন্তু বাদ বিচার না করে, চিন্তা না করেই একবারে মানে খালি শিল মারতে থাকে। তো ওই রকম একটা পরিবেশ কিন্তু এবার হবে বলে আমি মনে করি না। এবার ধরেন ইতিমধ্যে প্রায় 4 কোটির উপরে তরুণ ভোটার, এই ভোটাররা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এবার ভোটটা দেবে। আবার যারা ধরেন মধ্যম বয়সী বা বয়স্ক, এখন সবার হাতে হাতে মোবাইল। এই 14-15 বছরে বাংলাদেশের যে অবস্থা, সবাই কিন্তু মোবাইলে সব জানে। তো সুতরাং আগামীতে তারা কিন্তু আসলে মার্কার থেকে ব্যক্তিকে প্রাধান্যটা বেশি দেবে।
যে আসলে যাকে আমি ভোটটা দিচ্ছি সে দাড়িপাল্লার না নৌকার নাকি ওই কি বলে ধানের শীষের নাকি ট্রাকের, ডাজেন্ট ম্যাটার। ব্যক্তিটা আসলে কি, সে কি আমার অধিকার নিয়ে কাজ করবে, আমার পক্ষে থাকবে, আমার জন্য সে আসলে কি ভূমিকা রাখবে, এই জিনিসগুলো কিন্তু এখন তাদের চিন্তা করে, নাকি শুধু ওই ভোটের আগে লম্বা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে এসে খালি একবার ভোটটা দেন, নির্বাচনের পর দিন থেকে চিন্তাই করা লাগবে না, আপনার দায়িত্ব আমার, এরকমই কিন্তু বলে আসছে বিগত সময়। তো এই যে একটা চটকদার বক্তব্য বিগত সময় দিয়েছে, এই বক্তব্য কিন্তু পাবলিক এখন খায় না। আমি দেখছি তো, আমি এলাকায় গিয়ে এ ধরনের বক্তব্য দিলে এই পাবলিক থামাই দেয়, প্রশ্ন করে ডাইরেক্ট আঙুল তুলে এভাবে, যে এর আগেও তো বলছে, সে তো কিছু করতে পারে নাই, আপনি কি করবেন, কি করেছেন, এই যে ডাইরেক্ট কোয়েশ্চেন। তার মানে মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে পরিবর্তন আসছে, চেঞ্জ আসছে। তো সুতরাং আমি যদি ওই আগের মতোই মনে করি যে আমার একটা ঢেউ উঠছে, আওয়াজ উঠছে, মানে সবাই আমাকে সিল মারবে, নো, এবার ব্যক্তিদেরকেও প্রাধান্য দেওয়া হবে, আমি মনে করি মার্কার চাইতে। অনেক ধন্যবাদ। সুতরাং এবার ওই আসলে দলগুলো কাদেরকে প্রার্থী দিয়েছে, সে আসলে ঋণ খেলাপি কিনা, দ্বৈত নাগরিকত্বের কিনা, চাঁদাবাজ কিনা, টেন্ডারবাজ কিনা, এই জিনিসগুলো দেখবে বড় একটা মানে গুরুত্ব পাবে। 30 সেকেন্ড 40 সেকেন্ড একটু বলবেন, গণমাধ্যম কি আসলে সক্রিয়তা বজায় রেখে কাজ করতে পারবে শেষ পর্যন্ত? আমি জানি না গণমাধ্যম কি সক্রিয়তা বজায় রেখে কাজ করতে চায় কিনা তার উপরে নির্ভর করতেছে। আমরা দেখছি যে গণমাধ্যম ইতিমধ্যেই আমরা যে বিগত 15 বছর 16 বছর গণমাধ্যমের যে ট্রেন্ডটা দেখেছি, একটি সরকারের প্রতি, দলের প্রতি যেভাবে তারা ঝুঁকে পড়েছিল, আবার গণমাধ্যমের মধ্যে সে ধরনের একটা ট্রেন্ড একটা অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যেটি বললেন যে গণমাধ্যম কি তারা তাদের দায়িত্ব পালন করতে পারবে কিনা, আমার প্রশ্ন হচ্ছে তারা দায়িত্ব পালন করতে চায় কিনা। গণমাধ্যম পাওয়ারকে প্রশ্ন করা, এরপরে তাদের সঠিক ধারায় নিজেদেরকে চলা, নাকি তারা ক্ষমতার কাছাকাছি থাকতে চায় গণমাধ্যম মালিকরা, সেটার উপরে নির্ভর করতেছে, কারণ তার কিছু নমুনা আমরা দেখতে পেয়েছি। সুতরাং আমি বলবো যে গণমাধ্যমের জায়গায় থেকে দায়িত্ব পালন করা উচিত জনগণের, দেশের জনগণের জন্য। যদি কোনো দলের জন্য করতে চায় তাহলে আবার আগের মতো প্রশ্নবিদ্ধ হবে। একই প্রশ্ন, একদম 30 সেকেন্ডে বলবেন। না, অলরেডি তো আমাদের শহীদুল ভাই তো বললোই, আসলে আমরা তো দেখছি যে বিগত সময়ে যে গণমাধ্যম একজনকে ধরেন যে একবারে ভিলেন বানিয়ে একবারে নিয়মিত নিউজ করতো, সেই গণমাধ্যম এখন একই ব্যক্তিকে নায়ক বানিয়ে দেয়। তার মানে এই যে গণমাধ্যমের ভিতরে একটা মানে দ্বিচারিতা বা একটা ধরেন যে এটাকে কি বলবো আসলে, তো এই ভূমিকাটাকে তো এখনো রয়েছে। তো সুতরাং গণমাধ্যম আসলে চাই কিনা নিউট্রাল থাকতে, নিরপেক্ষ থাকতে, দ্যাট ইজ দ্য মেজর কোয়েশ্চেন। গণমাধ্যম যদি না চায় তাহলে তো আসলে বলার কিছু নাই, আর যদি তারা মন থেকে চায় আসলেই আমরা নিরপেক্ষ ভূমিকায় কাজ করব, তাহলে এরপরে বাধাটা কি? করতে তো গণমাধ্যমের একটা অফকোর্স আমরা সেটা চাই। গণমাধ্যমের সবচেয়ে বড় ভূমিকা, গণমাধ্যমের সুবাদে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার পেতে পারি। কারণ তাদেরকেই জানাতে হবে কোথায় অনিয়ম হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এগুলো তো আমরা আসলে নিজেরা জানতে পারবো না, গণমাধ্যম জানালে না জানতে পারবো। তো সেই জায়গা থেকে গণমাধ্যমকে আসলে আমরা ওই জায়গা জানালো, ইসি কি সেই পদক্ষেপটা নিতে পারবে? একদম এক কথায় বিশ্বাস না, সেটা তো আসলে এখনই বলা যাচ্ছে না, নিতে পারবে না এটাও বলবো না। আবার ওই যে গণমাধ্যমের মতো ইসিকেও প্রশ্ন করতে চাই, তারাও মন থেকে আসলে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, নাকি তারাও আসলে ওই মেকানিজমের ইলেকশন করে একজনকে ক্ষমতা দিয়ে দিতে চাই। অনেক অনেক ধন্যবাদ ফারুক হাসান এবং অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম শহীদ দুজন কি। প্রিয় দর্শক, প্রশ্নগুলো যাই থাকুক না কেন, উত্তর দিকগুলো আমরা ইতিবাচক কি হোক এটি চাই। সবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সদিচ্ছা, আন্তরিকতা এবং কঠোর পদক্ষেপের মাধ্যমে আগামীতে যার যার ভোট শেষে তার ইচ্ছে অনুযায়ী দিয়ে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার আসুক, যে সরকার আগামীর বাংলাদেশকে কল্যাণমূলক দেশ হিসাবে গড়ে তুলবে, সেটি আমাদের প্রত্যাশা। এবং সেই কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।